বয়েজ, গুড আফটারনুন। সবাই ভালো আছো? আমরা অনলাইন ক্লাসে আলোচনা করছিলাম চ্যাপ্টার 6 সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা নিয়ে। এবং গত ক্লাসে এই চ্যাপ্টারের আলোকে প্রথম ক্লাস ছিল, প্রথম লেকচার ছিল, যেখানে প্রতিফলন, প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, ফরম্যাটের নীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমরা জেনেছো। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। লেন্স বিষয়টা নিয়েও প্রাথমিক যে ধারণা তোমরা সেটা 9-10-এর বইতে পেয়েছো। লেন্স বলতে কি বোঝায়, লেন্সের প্রকারভেদ, লেন্সের রশ্মিচিত্র কীভাবে আঁকতে হয়। তো এই অর্থাৎ এই ইন্টারমিডিয়েট এই লেভেলে লেন্স বিষয় আর একটু বিস্তারিত আমরা জানবো। লেন্সের সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ ইত্যাদি বিষয়গুলো, লেন্সের ক্ষমতা, সেই বিষয়গুলো জানব। তো প্রথমত লেন্স হচ্ছে দুটি পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স, যেখানে দুটি প্রতিসারক মাধ্যম থাকবে, অর্থাৎ দুইবার প্রতিসরণ হবে এক্ষেত্রে। এবং যে দুটি পৃষ্ঠ দ্বারা লেন্স তৈরি করা হবে, দুটি পৃষ্ঠ হতে পারে দুটি উত্তল, হতে পারে একটি উত্তল একটি সমতল, অথবা একটি উত্তল একটি অবতল, অথবা দুটোই অবতল। তো এরকম হতে পারে, এরকম দুটি সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দ্বারা যে গঠনটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে লেন্স। এবং লেন্স দুই প্রকার, অর্থাৎ লেন্সের মধ্যে দিয়ে আগত আলোক রশ্মিকে লেন্স কিভাবে সমন্বয় করে সেই ভিত্তিতে লেন্সকে দুই প্রকারে ভাগ করা হয়। প্রথমত উত্তল লেন্স, সেটাকে আবার অভিসারী লেন্সও বলা হয়, আবার স্থূল মধ্য লেন্সও বলা হয়, যার ইংলিশ নামটা হচ্ছে কনভেক্স লেন্স। তোমরা অবশ্যই লেন্স বা এই রিলেটেড যে বাংলা নামটার সাথে সাথে ইংরেজি নামটাও একটু জানার চেষ্টা করবে। সেকেন্ডটা হচ্ছে অবতল বা অপসারী বা ক্ষীণমধ্য, যেটাকে আবার কনকেভ লেন্সও বলা হয়ে থাকে। উত্তল যেটা বলছি অভিসারী, অভিসারী কথাটার মানে হলো অনেকগুলো আলোক রশ্মিকে একটা বিন্দু অভিমুখী করে, এই জন্য এটাকে বলা হচ্ছে উত্তল লেন্স। বা স্থূল মধ্য, কারণ মাঝের জায়গাটা দেখো কিছুটা স্থূল, প্রান্তগুলোর তুলনায় উত্তল লেন্সে মাঝের জায়গাটা যেহেতু স্থূল, এই কারণে এটাকে স্থূল মধ্য লেন্স বলা হয়। আর অবতল লেন্স, এটা একটা অবতল লেন্স, লেন্সের চিত্র যেটা আলোক রশ্মিকে ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেওয়ার ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে অপসারী। অপসারণ করে আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি অবতল লেন্সে আসে, সেগুলোকে দূরে দূরে ছড়িয়ে দেয়, তো সেটাকে বলা হয় অপসারী লেন্স। আর এর আরেকটা নাম হচ্ছে ক্ষীণ মধ্য, অর্থাৎ মধ্য ভাগটা প্রান্ত দিকের তুলনায় একটু যেহেতু ক্ষীণ থাকে, সরু থাকে, সে কারণে এই লেন্সটাকে বলা হচ্ছে ক্ষীণ মধ্য লেন্স। এই উত্তল বা অবতল দুইটা লেন্সেরই আবার কতগুলো প্রকার ভেদ আছে। যেমন উত্তল লেন্সের উভয় পৃষ্ঠ যদি উত্তল থাকে, অর্থাৎ দুইটা প্রতিসারক পৃষ্ঠ যদি উত্তল হয়, সেটাকে বলা হয় অবতল লেন্স বা বাই কনভেক্স লেন্স, দুইটা পৃষ্ঠই উত্তল। কিংবা যদি একটা পৃষ্ঠ সমতল হয় আর একটা পৃষ্ঠ উত্তল হয়, সেটাকে বলা হয়ে থাকে সমতল উত্তল লেন্স। একটা পৃষ্ঠ সমতল আর একটা পৃষ্ঠ উত্তল, প্লেনো কনভেক্স বলা হয়। মনে রাখবে দুই পৃষ্ঠ কীরকম হবে না হবে, উত্তল লেন্সের বেলায় দুইটা পৃষ্ঠ দুই রকম হলেও নামটার কিন্তু শেষের দিকে উত্তল কথাটা থাকবে। যতগুলো উত্তল লেন্স আছে, যেমন উভোত্তল, সমতল উত্তল, অবতল উত্তল, খেয়াল করবে যেহেতু এগুলো উত্তল লেন্সের প্রকারভেদ, এগুলোর নামের শেষের অংশটাতে উত্তল অংশটা থাকছে। তারপরে যেই লেন্সটা দেখছি, এটা হচ্ছে অবতল উত্তল লেন্স। প্রথম পৃষ্ঠটা অবতল দেখায়, দ্বিতীয় পৃষ্ঠটা উত্তল, এটাকে বলা হয় অবতল উত্তল লেন্স। ঠিক যদি এই লেন্সটারই বিপরীত করে আঁকি, এই লেন্সটা যেভাবে আঁকা ছিল তার জাস্ট উল্টা করে এই লেন্সটা আঁকি, এখন তোমাদের মধ্যে একটু কনফিউশন হতে পারে এই লেন্সটা কি। এই লেন্সটাও কিন্তু অবতলোত্তল লেন্সই। কারণ অবতলোত্তল কেন বলছি, এই লেন্সেরও দেখো প্রান্তভাগ সরু এবং মধ্যভাগ হচ্ছে স্থূল, তো সেটা একটা উত্তল লেন্স, কাজেই এটাকে বলছি
এই ফরম্যাটেই হোক বা এই ফরম্যাটে হোক, দুইটাই কিন্তু একই ধরনের লেন্স, অবতলোত্তল লেন্স, যেটা ইংরেজিতে বলা হচ্ছে কনকেভো কনভেক্স। কনকেভো কনভেক্স মিনস অবতলোত্তল লেন্স। আর এবার যদি অবতল লেন্সের বিভিন্ন প্রকারভেদ দেখি, উভাবতল, উভয় পৃষ্ঠ যদি অবতল হয় সেটাকে বলা হয় উভাবতল লেন্স বা বাই কনকেভ লেন্স। যদি একটা পৃষ্ঠ সমতল কনসিডার করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে, আরেকটা পৃষ্ঠ অবতল সেটা সমতল অবতল। আর যদি একটা পৃষ্ঠ উত্তল আরেকটা পৃষ্ঠ অবতল, এখন সেটাকে বলছি কোন ধরনের লেন্স, উত্তল অবতল। দেখো একই কথা এখানেও প্রযোজ্য। নামের শেষের দিকটায় উভাবতল, সমতলাবতল, উত্তলাবতল, সব ক্ষেত্রেই অবতল কথাটা নামের শেষে থাকছে, যেহেতু এটা অবতল লেন্সের একটা প্রকার। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়বে, কারণ অনেক সময় এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে আসে, একটা লেন্সের ডায়াগ্রাম দিয়ে দেওয়া হলো, এটা কোন ধরনের লেন্স সেটা চুজ করতে হয়। তো সেজন্য আমাদের জানতে হবে বিভিন্ন ধরনের লেন্সগুলো, সেগুলো কোনটা কীরকম। তারপরে তোমাদের এই লেন্স রিলেটেড কতগুলো সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো এক তো বিষয়গুলো জানার জন্য আমাদের জানতে হবে, দ্বিতীয়ত পরীক্ষার জন্যও জানতে হবে, কারণ সংজ্ঞাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে তোমাদের। আমি জাস্ট সংজ্ঞাগুলো সংক্ষেপে বলে যাব, ডিটেলস এখানে লিখি নাই, জিনিসগুলো বলে যাচ্ছি, বইতে আছে, তোমরা জাস্ট একটু দেখে নেবে। প্রথমত হচ্ছে বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ। তো লেন্সে যেহেতু আমরা দুইটা পৃষ্ঠ দেখি, সেটা উত্তল হোক বা অবতল হোক, দুইটা পৃষ্ঠ দেখি, এই দুইটি পৃষ্ঠ কিন্তু আদতে একটা গোলকের, দুইটা গোলকের অংশ বিশেষ। এই দুটি গোলক যদি দুটি ভিন্ন ব্যাসার্ধের গোলক কনসিডার করা হয়, এই দুটি গোলক থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে, দুইটা পৃষ্ঠ কেটে নিয়ে কিন্তু একটা লেন্স ফর্ম করা হয়। তাহলে বক্রতার কেন্দ্র বলতে কি বুঝছি, যে কোনো একটা লেন্স যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। তাহলে একটা লেন্স যেহেতু দুইটা গোলক থেকে কেটে নিয়ে তৈরি করা হয়, সেক্ষেত্রে একটা লেন্সের বক্রতার কেন্দ্র হবে দুইটা। ঠিক আছে, ঠিক একই কথা বক্রতার ব্যাসার্ধের বেলায়ও কোনো একটা লেন্স যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় সেই লেন্সের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ দুটি থাকবে, কারণ আমাদের পৃষ্ঠ হচ্ছে দুটি, সেই দুটি পৃষ্ঠ দুটি গোলকের অংশ, কাজে বক্রতার ব্যাসার্ধ দুটি হবে। প্রধান ফোকাস, প্রধান ফোকাস বলার আগে প্রধান অক্ষটা একটু বলে নিই, যে কোনো একটা লেন্সের যে দুটি বক্রতার কেন্দ্র থাকে, সেই কেন্দ্র দুটিকে সংযোগকারী যে সরল রেখা, তাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ জানলাম, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এরপরে প্রধান ফোকাস, সেটাকে আবার মুখ্য ফোকাসও বলা হয়, প্রিন্সিপাল ফোকাস বলা হয়। যে লেন্সের প্রধান অক্ষ তো থাকে মোটামুটি কেন্দ্র বরাবর, যেহেতু বলি মাঝামাঝি, তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল কতগুলো আলোক রশ্মি যদি লেন্সে আসে, প্রতিসরণের পর তারা যেই বিন্দুতে মিলে বাস্তব ক্ষেত্রে, সেই বিন্দুটা অথবা যে বিন্দু থেকে ছড়িয়ে আসছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। যেমন উত্তল লেন্সের বেলায় লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুটাকেই কিন্তু আমরা প্রধান ফোকাস বলছি, যে বিন্দুতে মিলিত হয়। আর অবতল লেন্সের বেলায় কিন্তু যেহেতু অপসারী লেন্স রশ্মিগুলোকে প্রতিসরণের পর ছড়িয়ে দেয়, সেই রশ্মিগুলোকে পেছন দিকে বাড়াতে থাকলে একটা বিন্দুতে গিয়ে মিলেছে বলে মনে হয়, তাহলে সেটাকে বলি আমরা, যে বিন্দু থেকে ছড়িয়ে আসছে বলে মনে হয় তাকে বলি প্রধান ফোকাস। তারপরে ফোকাস, আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র একটা ইম্পর্টেন্ট বিষয়। কোনো একটা আলোক রশ্মি যদি একটা লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে আপতিত রশ্মির ঠিক সমান্তরালেই নির্গত হয়, তাহলে সেই রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটাকেই বলা হয় আলোক কেন্দ্র। অনেক লম্বা কথাটা, যে একটা আলোক রশ্মি আসলো, ঠিক যেভাবে আসলো প্রতিসরণের পর আপতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি যদি সমান্তরাল হয়, সেক্ষেত্রে প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে এই রশ্মিটা গেল, সেই বিন্দুটাকেই বলা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কিন্তু একটা লেন্সে একটাই থাকে। তারপরে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলে? আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়
ফোকাস দূরত্ব, একে সাধারণত অ্যাপ দিয়ে সূচিত করা হয়। ফোকাস দূরত্ব একটা ইম্পর্টেন্ট টার্ম ম্যাথে জন্য, লেন্স রিলেটেড সব ম্যাথেই লাগবে। তাহলে আলোককেন্দ্র জানলাম, প্রধান ফোকাস জানলাম, তাহলে আলোককেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। প্রধান ছেদ কোনো একটা লেন্সকে যদি তার আলোককেন্দ্র বরাবর খণ্ডিত করা হয় তাহলে যে ছেদ পাওয়া যায় তাকে বলা হয় প্রধান ছেদ। ঠিক আছে, আলোককেন্দ্র বরাবর মাঝামাঝি যদি তাকে ভাগ করা হয় তাহলে তার যে প্রান্ত বিন্দুগুলো সেগুলোকেই বলা হয় প্রধান ছেদ। ঠিক আছে, এরপরে হচ্ছে উন্মেষ। একটা লেন্সের প্রধান ছেদের প্রান্তদ্বয় বক্রতার কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় উন্মেষ। প্রধান ছেদ কি বললাম, এই একটা লেন্স যদি আমি আলোককেন্দ্র বরাবর ডিভাইড করি তাহলে তার যে প্রান্তবিন্দুগুলো এগুলোকে বলা হয় প্রধান ছেদ। আর প্রধান ছেদ বক্রতার কেন্দ্র যদি ধরা হয় এই পাশে বা এই পাশে, প্রধান ছেদের সঙ্গে বক্রতার কেন্দ্র যদি যোগ করা হয় সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় লেন্সের উন্মেষ। অনুবন্ধী ফোকাস হচ্ছে একজোড়া লেন্সের উপর থাকা প্রধান অক্ষের উপর থাকা এমন জোড়াবিন্দু যেখানে একটা বিন্দুতে লক্ষ্যবস্তু রাখলে দ্বিতীয়টিতে বিম্ব সৃষ্টি হয়। এই ধরনের জোড়াবিন্দুগুলোকে বলা হয় অনুবন্ধী ফোকাস। অবশ্যই এটা এক জোড়া বিন্দু হবে যার একটাতে বস্তু রাখলে অপরটাতে আমরা বিম্ব পাবো, সেটাকে বলা হচ্ছে অনুবন্ধী ফোকাস। বিবর্ধন, লেন্সের বেলায় বিবর্ধন একটা ইম্পর্টেন্ট টার্ম। বিবর্ধন বলতে কি বুঝো, দর্পণের বেলায় তোমরা বিবর্ধন দেখেছো, লেন্সের বেলায় বিবর্ধন আছে। বিবর্ধন বলতে বোঝায় একটা অনুপাত, সেটা হতে পারে বিম্বের দৈর্ঘ্য সাথে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত, অথবা এটা হচ্ছে দৈর্ঘ্য বিবেচনায়। লেন্সের বিবর্ধন যদি বিম্বের দৈর্ঘ্যর সাথে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত হিসেবেও নির্ণয় করা যায়, অথবা বিম্বের দূরত্ব, আলোককেন্দ্র থেকে বিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত হিসেবেও বিবর্ধন নির্ণয় করা যায়। বিবর্ধনের ডিটেলস আমরা যখন ম্যাথ করব তখন দেখব। তো এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারে মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা লেন্স রিলেটেড, লেন্সে যেগুলো আমাদের জানতেই হবে এরকম কিছু সংজ্ঞা আমরা জানলাম। বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, আলোক কেন্দ্র, ফোকাস দূরত্ব, উন্মেষ, অনুবন্ধী ফোকাস, রৈখিক বিবর্ধন, আরও কিছু সংজ্ঞা তোমাদের বইতে আছে। মোটামুটি যা যা সংজ্ঞা আছে অবশ্যই দেখে নেবে, চিত্র সাথে একটু মিলিয়ে দেখলে বুঝতে সহজ হবে এবং সেটা মনে রাখতেও সহজ হবে। তোমরা লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্রের ব্যাপারটা জানো। একটা লেন্সে রশ্মি চিত্র অঙ্কন করে এঁকে একটা বস্তুর বিম্ব গঠন করা হয়। তো সেই রশ্মি চিত্র আঁকার সময় বা বিম্ব গঠনের সময় আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা চিহ্নের প্রথা। চিহ্নের প্রথা বলতে কি বোঝায়, আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব মেজার করতে হবে, বিম্বের দূরত্ব মেজার করতে হবে, ফোকাস দূরত্ব ক্যালকুলেট করতে হবে, বক্রতার ব্যাসার্ধ আমাদেরকে ম্যাথে নিয়ে আসতে হবে, প্রয়োজন হবে। তো সেইগুলো যে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেই বিষয়গুলো হচ্ছে চিহ্নের প্রথার আলোচ্য বিষয়। দেখো, প্রথম পয়েন্ট যেটা, সকল দূরত্ব আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করতে হবে। আমরা যখন দূরত্ব নির্ধারণ করব আলোক কেন্দ্র থেকেই সকল দূরত্ব পরিমাপ করব। আমরা যেটা দর্পণের বেলায় মেরু থেকে করতাম, এখানে হচ্ছে আলোক কেন্দ্র থেকে সব দূরত্ব পরিমাপ করতে হবে। যেমন ধরো এটা একটা রে ডায়াগ্রাম যদি কনসিডার করি, জাস্ট রশ্মি চিত্র বা প্রপার মেজারমেন্ট করে এই ডায়াগ্রামটা না একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য বলছি। ধরলাম এবি একটা অবজেক্ট, তার থেকে কিছু রশ্মি আসলো, লেন্সে প্রতিসরিত হলো। এবি এর ইমেজ যদি এ প্রাইম বি প্রাইম হয় তাহলে এবি ছিল প্রথম পৃষ্ঠের এইদিকে, তাহলে আলোক কেন্দ্র থেকে তার যে দূরত্বটা সেটাকে ইউ যদি বলি, এটা হচ্ছে বস্তুর দূরত্ব, বা আলোক কেন্দ্র থেকে বিম্ব যেটা তার যে দূরত্বটা সেটা হচ্ছে বিম্বের দূরত্ব, সেটা ভি দিয়ে ডিনোট করছি। এখন দর্পণ বা লেন্সে আলো যে পাশ থেকে আপতিত হয় বা যে পাশ থেকে আসে সেই পাশে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব ধনাত্মক হবে আর অন্যথায় ঋণাত্মক হবে। কি বলা হচ্ছে, আমি যে পাশ থেকে আলো আসছে দর্পণ বা লেন্সে সেই পাশে যদি অবজেক্টটা থাকে সেক্ষেত্রে বস্তুর দূরত্ব হবে ধনাত্মক, আর তা না হলে হবে ঋণাত্মক।
আবার দর্পণ বা লেন্সে যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসৃত হয়, প্রতিফলন বা প্রতিসরণের পর আলো যে পাশে যায় সে পাশেই যদি বিম্ব গঠিত হয়, অর্থাৎ যেটা ন্যাচারাল ওয়েতে হওয়ার কথা সেটা যদি হয়, তাহলে বিম্বের দূরত্ব ধনাত্মক হবে, অন্যথায় ঋণাত্মক হবে। কিছু কিছু ক্ষেত্রে বিম্বের দূরত্ব আমরা ঋণাত্মক হয় দেখি, যেমন যখন বিম্ব অবাস্তব হয়। অবাস্তব বিম্ব কখন হয়? অনেক সময় অবতল লেন্সের বেলায় দেখি আমরা বাস্তবে যে রশ্মিগুলো প্রতিসরিত হয় সেগুলো মিলিত হয় না, সেগুলোকে একটু পেছন দিকে বাড়িয়ে মিলাতে হয়, অর্থাৎ বিম্বটা অবাস্তব হয়। তখন কিন্তু বিম্বের দূরত্বটা ঋণাত্মক হয়। তারপর 4 নম্বর পয়েন্ট, যেটা লেন্স বা দর্পণ থেকে যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশে বক্রতার কেন্দ্র থাকলে বক্রতার ব্যাসার্ধ ধনাত্মক হবে। যেমন এই লেন্সের প্রথম পৃষ্ঠ যদি এই পাশে কনসিডার করি, তার বক্রতার ব্যাসার্ধ বা বক্রতার কেন্দ্র কিন্তু এই দিকে থাকার কথা, অর্থাৎ যে পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হচ্ছে সেই পাশে থাকার কথা, এবং সেটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বক্রতার ব্যাসার্ধটাকে ধনাত্মক বলবো। যেই পাশে আলো প্রতিফলিত বা প্রতিসরিত হয় সেই পাশেই যদি বক্রতার কেন্দ্র থাকে তাহলে বলবো সেটা ধনাত্মক, অন্যথায় বক্রতার ব্যাসার্ধ আমরা ঋণাত্মক বিবেচনা করব। ম্যাথে যখন করব আমরা বিষয়টা আর একটু ডিটেলস বা ক্লিয়ারলি বুঝতে পারবো। আরেকটা ব্যাপার, বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দূরত্বের ব্যাপারটাও জানতে হবে। ফোকাস দূরত্ব নির্ভর করছে বক্রতার ব্যাসার্ধের উপর। আবার উত্তল লেন্সে ফোকাস দূরত্বটা হয় ধনাত্মক এবং অবতল লেন্সে ফোকাস দূরত্বটা ধরা হয় ঋণাত্মক। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, খুব ভালো করে মনে রাখবে। ম্যাথের ক্ষেত্রে উত্তল লেন্সে যখনই আসবে উত্তল লেন্সের ফোকাস দূরত্বকে আমরা ধনাত্মক ধরে নেব এবং অবতল লেন্সের যে ফোকাস দূরত্ব সেটাকে ঋণাত্মক ধরে নেব। বিম্ব সোজা যদি হয় সেটার বিবর্ধন m ধনাত্মক হবে, আর বিম্ব যদি উল্টা হয় সেটার বিবর্ধন হবে ঋণাত্মক। বিম্ব বাস্তব অবাস্তবের সাথে এখানে সম্পর্ক নয়, সম্পর্ক হচ্ছে সোজা উল্টার সাথে। বিম্ব সোজা হলে বিবর্ধন m ধনাত্মক, এবং যদি বিম্ব উল্টা হয় সেখানে বিবর্ধনটাকে আমরা ঋণাত্মক বলবো। এখন এই চিহ্নের প্রথাগুলো বা চিহ্নের কোন সময় কোন ধরনের চিহ্ন বসাবো ম্যাথের জন্য বিশেষ করে ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মাথায় রাখবে পয়েন্টসগুলো। তো চিহ্নের ব্যাপারটা আমরা জানলাম। এবার লেন্স রিলেটেড কিছু ইকুয়েশন আমরা প্রতিপাদন করব। তোমাদের প্রায় সময় একটা প্রশ্ন থাকে যে এত ইকুয়েশনগুলো জানার তো প্রয়োজন নাই, পুরো ডিটেলস একটা ইকুয়েশন কীভাবে আসলো জানার প্রয়োজন আছে কি? আমি ম্যাথ করব, রেডিমেড জাস্ট যে ইকুয়েশনটা আমার দরকার হবে। যেমন নেক্সট টপিক যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ, সেটা একটা ইকুয়েশন পাবো আমরা। আরেকটা টপিক হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, সেই ইকুয়েশনটা তোমরা সবাই জানো, 1/v + 1/u = 1/f, এই সমীকরণটি। তো মনে হতে পারে যে এত ডিটেলস জানার প্রয়োজন কি? দেখো, একটা ইকুয়েশান সেটার অরিজিন কোথার থেকে সেটা যদি আমি খুঁজে বের করতে চাই, আরও অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যায় এখানে, যেটা পরবর্তীতে ম্যাথ করতে তোমার প্রবলেম কম হবে যদি তুমি ডিটেলস জিনিসটা বুঝো। আবার তোমার পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য কনসেপ্টগুলো কাজে লাগবে, কারণ এই বিষয়গুলোরই ডিটেলস তো তুমি পরবর্তীতে স্টাডি করবে। তো এখন যদি খুঁটিনাটি বিষয়গুলো জানা না থাকে, পরবর্তীতে আরও বিস্তারিত আরও ব্যাপক পরিসরে সেটা যখন স্টাডি করতে যাবে প্রবলেম হতে পারে। তো সে কারণে ম্যাথমেটিক্যাল টার্ম বা কোনো একটা ইকুয়েশান বা কোনো একটা সূত্র তার প্রতিপাদনটা একেবারে অ্যাভয়েড না করে সেটা একটু বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে, চেষ্টা করলেই বুঝতে পারবে। যেটা বলছিলাম, গোলীয় তলে আলোর প্রতিসরণ, এইটা আমাদের জানতে হবে। এখানকার ইকুয়েশনটা লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণ সেটা বের করার জন্য। তো এখন গোলীয় তলে আলোর প্রতিসরণ, গোলীয় তল উত্তল হতে পারে, অবতল হতে পারে। আমরা একটা উত্তল তলই এখানে কনসিডার করছি, এটা একটা উত্তল পৃষ্ঠ কনসিডার করলাম। এই তলে আলোর প্রতিসরণ হলে কি ঘটে সেটা আমরা দেখতে চাই। তো ধরলাম L সেটা একটা গোলীয় তল, L' কনসিডার করছি এখানে। হ্যাঁ, তো এই গোলীয় তলের এক পার্শ্বের
মাধ্যমটার প্রতিসরাঙ্ক, এই পাশে যে মাধ্যমটা আছে বাম পাশে তার প্রতিসরাঙ্ক ধরছি μ2, আর ডান পাশে যে মাধ্যমটা আছে তার প্রতিসরাঙ্ক ধরছি μ1 এবং ধরছি μ2 ইজ গ্রেটার দেন μ1। তার মানে μ2 যার প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমটা তত বেশি ঘন, তার মানে বাম পাশের মাধ্যমটা ঘন মাধ্যম এবং ডান পাশের মাধ্যমটাও ধরছি হালকা মাধ্যম। এখন যদি পি একটা লক্ষ্যবস্তু আমরা কনসিডার করলাম, যে আবার এই লেন্সের বা এই গোলীয় তলের জন্য তার বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র সেটাকে ধরছি সি, আর তার মেরু ধরছি ও এখনও লেন্স কনসিডার করছি না, জাস্ট একটা গোলীয় তল কনসিডার করছি, উত্তল পৃষ্ঠ কনসিডার করছি। ঠিক আছে, এখন ডান পাশের মাধ্যমে অর্থাৎ হালকা মাধ্যমে আমি পি একটা বিন্দু রাখলাম বস্তু হিসেবে, যেখান থেকে আলোকরশ্মি আসছে, একটা আলোকরশ্মি আসছে মেরু বরাবর। সেটা যেহেতু মেরু বরাবর আসছে আমরা জানি সেটা মেরু বরাবর সোজাসুজি পথেই চলে যাবে, অর্থাৎ পিও বরাবর এসে সোজাসুজি ওসি পথে চলে যাবে। ঠিক আছে, আর আরেকটা রশ্মি কনসিডার করছি পি থেকে এল বরাবর, যেটা গোলীয় পৃষ্ঠে সেটা আপতিত হলো। এখন আপতিত হওয়ার পর সেটা যখন প্রতিসরিত হবে তখন সে কী করবে, অভিলম্ব, আমরা যদি এখানে একটা অভিলম্ব কনসিডার করি NLC, এটা একটা অভিলম্ব আঁকলাম এই বিন্দুতে। এই অভিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে নাকি আরও কাছাকাছি আসবে? যেহেতু এই পাশের মাধ্যমটা হালকা বলছি আর এই পাশের মাধ্যমটা ঘন বলছি, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আমরা জানি অভিলম্বের দিকে বেঁকে যায়। অরিজিনালি এই লাইটটা কিন্তু এভাবে যাওয়ার কথা ছিল, এই রেটা, বাট এটা কি হচ্ছে অভিলম্বের দিকে কিছুটা বেঁকে গিয়ে এই LQ পথে চলে যায়। ঠিক আছে, এখন এই দুটি প্রতিসরিত রশ্মি অর্থাৎ LQ আর OQ বা OC, এই দুটোকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমরা বিম্ব পাবো। সেই বিন্দুটা, এই দুটা রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে কিউ। যে রশ্মিটা ছিল PL প্রতিসরিত হয়ে LQ বরাবর আসলো, আর পি বিন্দু থেকে আরেকটা রশ্মি মেরু বরাবর সোজা চলে গেল, এই দুটা রশ্মি মিলিত হলো কিউ বিন্দুতে। তার মানে কিউ বিন্দু হচ্ছে পি বিন্দুর বাস্তব প্রতিবিম্ব, কারণ এটা বাস্তবেই মিলিত হলো। ঠিক আছে, এখন এই চিত্রে কিছু জিনিস আমরা ধরে নিলাম আপতন কোণ। আপতন কোণটা এখানে কি PLN, এটা হচ্ছে আপতন কোণ। এটা যেহেতু অভিলম্ব কনসিডার করেছি NLC, অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ ফর্ম করছে সেটাই আপতন কোণ, সেটা PLN। আর প্রতিসরণ কোণ কোনটা, অভিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ ফর্ম করছে সেটা হচ্ছে CLQ। ঠিক আছে, সমান সেটা আর ধরে নিলাম। গত ক্লাসে আমরা স্নেলের সূত্রের সাধারণ সমীকরণটা জেনেছিলাম। μ1 সেই অনুযায়ী লিখতে পারি μ1 sin r সমান μ1 sin i। μ1 হচ্ছে ডান দিকের মাধ্যম, তার জন্য আপতন কোণটা কনসিডার করব μ1 sin i সমান μ2 sin r। এটাকে আমরা একটা ইকুয়েশন হিসেবে ডিনোট করলাম। এখন এই চিত্রে ডায়াগ্রামে আই এবং আর খুব ছোট বলে তাদের রেডিয়ান মানটা আমরা কনসিডার করছি, অর্থাৎ সাইন আই সমান আই এবং সাইন আর সমান আর লিখতে পারি আমরা। যদি এটা লিখি, এই বিষয়টা 1 নম্বর সমীকরণে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দাঁড়ায় সাইন আই এর পরিবর্তে আই, সাইন আর এর পরিবর্তে আর বসালাম, পেলাম μ1 আই সমান μ2 আর। ঠিক আছে, এখন এটাকে আরেকটা সমীকরণ দিয়ে রাখলাম, 2 নম্বর সমীকরণ। এইবার চিত্রে কিছু জিনিস আমরা ধরলাম যে পি বিন্দুতে যে কোণটা ফর্ম হয়েছে কোণ LPO সেটাকে ধরছি আলফা, কিউ বিন্দুতে যে কোণটা ফর্ম হয়েছে LQO বা LQC সেই কোণটাকে ধরছি বিটা, আর সি বিন্দুতে যে কোণটা ফর্ম হয়েছে LCO সেটাকে ধরছি গামা। এই যে বিষয়গুলো ধরলাম সেগুলো অনুযায়ী এবার যদি আমরা কিছু ক্যালকুলেশন করতে যাই, ত্রিভুজ LCP এই ত্রিভুজে যদি তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা জানি বহিস্থ কোনো কোণ সমান কোনো ত্রিভুজের কোনো একটা বহিস্থ কোণ সমান অন্তস্থ 2 বিপরীত কোণ সমান হয়। সেই হিসেবে এই ত্রিভুজের বহিস্থ কোণটা হচ্ছে আই,
এলসিপি এর বহিস্থ কোণ আই সমান অন্তস্থ বিপরীত কোণগুলো হচ্ছে গামা প্লাস আলফা, আলফা প্লাস গামা সেটা লিখলাম। আবার ত্রিভুজ এলসিকিউ এই ত্রিভুজটাতে, অর্থাৎ একটা ত্রিভুজে বস্তুকে কনসিডার করেছি পিকে, আরেকটা ত্রিভুজে বিম্বকে কনসিডার করছি কিউকে। এলসিকিউতে যদি তোমরা একটু খেয়াল করো, এখানেও সেই বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি বহিস্থ কোণ গামা, সেটা ত্রিভুজের বাইরে আছে, গামা সমান অন্তস্থ দুই বিপরীত কোণ হচ্ছে বিটা প্লাস আর, বিটা প্লাস আর লিখলাম। তাহলে আর সমান লিখতে পারি গামা মাইনাস বিটা। আই আর আর এর মান যেটা বের করলাম সেটা আমরা 2 নম্বর ইকুয়েশনে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে কি পাই, μ1 আই এর পরিবর্তে লিখব আলফা প্লাস গামা, এবং μ2 আর এর পরিবর্তে লিখব গামা মাইনাস বিটা লিখলাম। আমরা গামা এর টার্মগুলোকে এক পাশে নিয়ে আসতে চাই, যেহেতু এই পাশেও গামা আছে এই পাশেও গামা আছে, এগুলোকে এক পাশে নিয়ে আসলে দাঁড়ায় μ1 আলফা প্লাস μ2 বিটা ইকুয়ালস μ2 মাইনাস μ1 ইন্টু গামা। এখন এই কোণগুলোকে আলফা বিটা এবং গামা কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করলে যেটা হয়, μ1 আলফা সমান লিখতে পারি LO আলফা, অর্থাৎ এই কোণের সাথে সংশ্লিষ্ট যে চাপ, বৃত্তচাপ, সেটা হচ্ছে LO ডিভাইডেড বাই দূরত্বটা হচ্ছে OP। μ2 এর বেলায় μ2 বিটা, বিটা এর পরিবর্তে কি লিখতে পারি বিটা, বিটা কোণের সাথে সংশ্লিষ্ট বৃত্তচাপ হচ্ছে সেটাও LO, এবং সেই চাপ থেকে বিটা যে বিন্দুতে ফর্ম হচ্ছে অর্থাৎ কিউ বিন্দুর দূরত্বটা হচ্ছে OQ। তাহলে লিখলাম LO ডিভাইডেড বাই OQ। এরপরে গামা সমান একইভাবে লিখতে পারি গামা, গামা ফর্ম হচ্ছে সি বিন্দুতে, আর তার জন্য বৃত্তচাপ হচ্ছে সেই একই LO ডিভাইডেড বাই এই চাপ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে OC, সেটা লিখলাম। তাহলে তিনটি টার্মেই কিন্তু LO এই বিষয়টা কমন, এই টার্মটা কমন, কাজেই সেটাকে বাদ দিয়ে দিতে পারি আমরা, দুই পাশ থেকে বাদ থাকে μ1 ডিভাইডেড বাই OP প্লাস μ2 ডিভাইডেড বাই OQ সমান μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই OC। এখন আমরা এইখানে চিহ্নের বাস্তব প্রথা অনুসারে মানগুলো বসাবো। একটু আগে আমরা চিহ্নের বাস্তব প্রথা অনুসারে দেখেছিলাম লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব এখানে কি ও থেকে, অর্থাৎ মেরু থেকে বস্তুর দূরত্বটা সেটা হচ্ছে OP, সেটা হচ্ছে প্লাস ইউ। বিম্বের দূরত্ব, যে পাশে আলো প্রতিসরিত হচ্ছে যেহেতু সে পাশেই আছে, তাহলে বিম্ব বাস্তব, তাহলে দূরত্বটা পজিটিভ হবে, OQ সেটা হবে পজিটিভ। বক্রতার ব্যাসার্ধ OC, যে পাশে আলো প্রতিসরিত হচ্ছে সেই পাশেই থাকছে, তাহলে এটাও বাস্তব দূরত্ব, তাহলে OC সেটাও প্লাস হবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি বসাই আমাদের এই ইকুয়েশনটাতে, পাচ্ছি μ2 ডিভাইডেড বাই V প্লাস μ1 ডিভাইডেড বাই U ইকুয়ালস μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই R। এখন ধরে নিচ্ছি যে ডান দিকের, অর্থাৎ যে পাশে বস্তু ছিল সেই মাধ্যমটা বায়ু ছিল, তাহলে μ1 সমান হয়ে যাবে 1, আর বাম দিকের মাধ্যমটা, ঘন মাধ্যমটা μ2 সমান যদি মিউ ধরি, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় মিউ ডিভাইডেড বাই ভি প্লাস 1 ডিভাইডেড বাই ইউ সমান মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই আর। এইটা পেলাম আমরা গোলীয় তলে আলোর প্রতিসরণের ফলে যে একটা সমীকরণ দ্বারা, প্রতিসরণের সাধারণ সূত্র। গোলীয় তলে আলোর গোলীয় তল বলতে এখানে উত্তল তল বলছি, কিন্তু গোলীয় উত্তল তলে প্রতিসরণের সাধারণ সূত্র হচ্ছে এটা আমাদের লাগবে পরবর্তী একটা কনসেপ্ট, যেটা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, সেটা যখন আমরা সমাধান করব সেখানে লাগবে। তো এই ইকুয়েশনটা মনে রাখবে, নোট ডাউন করে রাখবে, আর চিত্রের সাথে মিলিয়ে একটু যদি প্র্যাকটিস করবে, যখনই ক্লাস করো খাতা রাখবে সাথে, খাতা কলম রাখবে, এবং সাথে সাথে এই প্র্যাকটিসটা যদি করে ফেলো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা গেল
গোলীয় তলে আলোর প্রতিসরণের সাধারণ সূত্র নির্ণয়। এরপরে আমরা যে টপিকটা দেখব লেন্সের সাধারণ সমীকরণ। কোন সমীকরণটা কি সেটা একটু মনে রাখবে। এখানে বেশ কয়েকটা সমীকরণ পাচ্ছি। একটা হচ্ছে একটু আগে দেখলাম গোলীয় তলে লেন্সের প্রতিসরণের সূত্র। এখন যেটা দেখব লেন্সের সাধারণ সমীকরণ। তারপরে আরেকটা টপিক দেখব লেন্স প্রস্তুত কারকের সমীকরণ। তো কোনটা নাম অনুযায়ী সমীকরণটা কি এটা একটু ভালো করে খেয়াল রাখবে। এই সমীকরণটা অর্থাৎ লেন্সের সাধারণ সমীকরণ তোমাদের একটা পরিচিত ইকুয়েশন 1/v সমান 1/v প্লাস 1/u সমান 1/f। সেটা কিভাবে আসলো সেই জিনিসটাই শুধু দেখবো এখানে। তো একটা লেন্স ধরলাম। এখন যেহেতু লেন্সের সমীকরণ বলছি, লেন্স কনসিডার করছি। এল ও এল প্রাইম একটা লেন্স কনসিডার করলাম। এটা অবশ্যই চিত্র দেখে বুঝতে পারছো উত্তল লেন্স, এবং তার প্রধান ফোকাস বা দুটি ফোকাস হচ্ছে F1 F2, আলোক কেন্দ্র হচ্ছে ও, এবং লেন্সের সামনে একটা বস্তু রাখলাম PQ। তাহলে PQ থেকে দুটি রশ্মি এখানে বিবেচনা করছি। প্রথম রশ্মিটি যেটি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে প্রতিসরিত হয়ে আমরা জানি রশ্মিচিত্রের বেলায় প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে গেল। দ্বিতীয় যে রশ্মিটা সেটা যাচ্ছে সোজাসুজি আলোক কেন্দ্র বরাবর। এটাও জানি আমরা যে আলোক কেন্দ্র বরাবর কোনো রশ্মি যদি যায় সেটা প্রতিসরিত হয়ে সোজাসুজি চলে যায়। তাহলে এই প্রতিসৃত রশ্মি দুটিকে যেখানে মিলিত হয় সেখানে বিম্ব ফর্ম হলো। এই বিন্দু থেকে যদি আমরা টানা হয়, লম্ব আঁকা হয়, তাহলে PQ বস্তু, তার বিম্ব পাচ্ছি P' Q', ঠিক আছে। এবং এটা একটা উল্টা বিম্ব, বাস্তব কিন্তু উল্টা বিম্ব। তাহলে PQ হচ্ছে বস্তু আর P' Q' হচ্ছে বিম্ব। এখন এইখানে ত্রিভুজ POQ, একটু চিত্রে ভালো করে খেয়াল করো। ত্রিভুজ POQ, এই পাশে ত্রিভুজটা POQ, আর এটা হচ্ছে বস্তু PQকে নিয়ে যে ত্রিভুজটা, আর বিম্ব P' Q' নিয়ে যে ত্রিভুজটা সেটা হচ্ছে P' OQ'। এই ত্রিভুজটা একটা হচ্ছে আলোক কেন্দ্র আর বস্তুকে নিয়ে, আর একটা হচ্ছে আলোক কেন্দ্র আর বিম্বকে নিয়ে, ঠিক আছে। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশ ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এবং সদৃশ ত্রিভুজের বেলা আমরা লিখতে পারি P' Q', এই বাহুর সদৃশ হলো এই ত্রিভুজের PQ বাহু। তাহলে P' Q' ডিভাইডেড বাই PQ লিখলাম। আর OQ', এই বাহু সদৃশ হলো এই ত্রিভুজের OQ বাহু। তাহলে OQ' ডিভাইডেড বাই OQ লিখতে পারি, যেহেতু দুটি ত্রিভুজ সদৃশ। এটাকে 1 হিসেবে ডিনোট করলাম। আবার ত্রিভুজ LOF2, ঠিক আছে। এই ত্রিভুজ আর ত্রিভুজ F2Q', F2Q', P', F2Q', P', এই ত্রিভুজটা LOF2 আর F2Q', P', এই দুটি ত্রিভুজও কিন্তু সদৃশ। তাহলে যেহেতু সদৃশ ত্রিভুজ, এই ত্রিভুজটা আবার এই ত্রিভুজটা, এই দুটোই কিন্তু সদৃশ ত্রিভুজ। সেই হিসেবে আমরা কি লিখতে পারি, P', Q', এই বাহুর সদৃশ হলো LO বাহু ডিভাইডেড বাই LO সমান F2Q' ডিভাইডেড বাই OF2, যেহেতু দুটি সদৃশ ত্রিভুজ লিখতে পারি। আবার দেখো, তোমরা যদি খেয়াল করো LO আর PQ যেহেতু সমান্তরাল, LO আর PQ, তাহলে আমরা লিখতে পারি LO সমান PQ। তাহলে LO সমান PQ বসিয়ে এই ইকুয়েশনটা থেকে পরের স্টেপে আমরা পাই P' Q' ডিভাইডেড বাই PQ সমান Q', F2 ডিভাইডেড বাই OF2, এটা পেলাম। এখন Q', F2 এতটুকু দূরত্ব, এটা কোথা থেকে পাই, OQ', এখান থেকে যদি OF2 এতটুকু বাদ দেই তাহলে পাই Q', F2। সেই জিনিসটা এখানে লেখা হলো OQ' মাইনাস OF2 করলে আমরা Q', F2 এই ইকুয়েশনটা পাওয়া যেতে পারে। এরপরে আমরা যদি 1 আর 2 নাম্বার ইকুয়েশন সমন্বয় করি, এখানে যেহেতু দুইটারই লেফট সাইড একই, সেহেতু রাইট সাইড দুইটাকে সমান লেখা যায়। তাহলে দাঁড়ায় OQ' ডিভাইডেড বাই
ও কিউ ইকুয়ালস ও কিউ প্রাইম মাইনাস ও এফ টু ডিভাইডেড বাই ও এফ টু। এখন আবার চিহ্নের প্রথানুসারে লক্ষ্যবস্তুর দূরত্ব, সেটা ও কিউ ধরছি, সেটা পজিটিভ, সেটাকে প্লাস ইউ ধরছি। বিম্বের দূরত্ব ও কিউ প্রাইম, সেটাও পজিটিভ যেহেতু বাস্তব, সেটাকে প্লাস ভি ধরছি। আর ফোকাস দূরত্ব, যেহেতু এটা উত্তর লেন্স বলছি, তাহলে তার ফোকাস দূরত্ব পজিটিভ। এই মানগুলো যদি এখানে বসাই এই ইকুয়েশানটাতে এবং একটু যদি ক্যালকুলেশন করি, আমরা পেয়ে যাচ্ছি 1/u প্লাস 1/v ইকুয়ালস 1/f। এটা হচ্ছে আমাদের লেন্সের সাধারণ সমীকরণ। যে এই সমীকরণটা আমরা এর আগেও ব্যবহার করেছি 9-10-এ যখন পড়েছো দেখেছো। তো সেই সমীকরণটা টোটাল কোথার থেকে আসলো, সেটা উত্তর লেন্সের বেলায় আমরা দেখলাম লেন্সের সাধারণ সমীকরণ কিভাবে ফর্ম করতে হয়। একইভাবে অবতল লেন্সের জন্য এই সমীকরণটা প্রযোজ্য হয় এবং সমীকরণগুলো অনেক বেশি করে আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর চিহ্নের ব্যাপারগুলো এখানে খেয়াল করতে হবে, যেটা আগে বলেছি। চিহ্নের পজিটিভ হচ্ছে কখন, নেগেটিভ হচ্ছে কখন, চিহ্নের প্রথায় যে পয়েন্টসগুলো বলা হয়েছে সেগুলো যদি একটু খেয়াল করো, এটা মনে রাখতে পারবে। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল। আমরা বেশ কিছু সমীকরণ দেখলাম, ইকুয়েশন দেখলাম, ক্যালকুলেশন দেখলাম। পরের ক্লাসে আমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ দেখব। তোমরা একটু সেটা আগে ভাগে ফলো করতে পারো। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, লেন্সে বিভিন্ন ধরনের বিম্বচিত্র, বিম্বের বস্তুর অবস্থানের কারণে বিম্বের বিভিন্ন অবস্থান কীরকম হয়, প্রকৃতি কীরকম হয়, সেই বিষয়টা জানবো এবং চেষ্টা করব বীক্ষণ যন্ত্র সে বিষয়ে প্রাথমিক কিছু বিষয় বলার জন্য। তো আজকের ক্লাসে এতটুকু। ভয়েস তোমরা খেয়াল করবে ক্লাসগুলো এবং নিয়মিত রিভিউ দেওয়ার চেষ্টা করবে। থ্যাঙ্কস টু অল।